দেখো মগধের উত্থান, ঠিক আছে। হ্যাঁ, তো ষোড়শ মহাজনপদের মধ্যে টোটাল আছে কয়টা রাজ্য? ষোড়শ মহাজনপদের মধ্যে টোটাল 16টা জনপদ। মহাজনপদ মানে কি? বৃহৎ রাজ্য। বৃহৎ সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্স তার বেশি রয়েছে মগধ। তো আমরা এবার ষোড়শ মহাজনপদেরই একটা পার্ট মগধের উত্থান, এটা নিয়ে আজকে ডিসকাশন, প্লাস এটার বিভিন্ন বংশ। পরপর 4টি শক্তিশালী রাজবংশের ধারাবাহিক রাজত্ব মগধের উত্থান সম্ভব করেছিল। টোটাল 4টা রাজবংশের আমাদের সিলেবাসের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ষোড়শ মহাজনপদ, আর তার একটা পার্ট হচ্ছে ষোড়শ মহাজনপদের মধ্যে একটা বৃহৎ সাম্রাজ্য হচ্ছে মগধ। মগধের উত্থান নিয়ে পরপর 4টি শক্তিশালী রাজবংশের ধারাবাহিক রাজত্ব মগধের উত্থানকে সম্ভব করেছিল। সেই 4টা রাজবংশ কি কি? হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ ও মৌর্য বংশ। তো 4টা রাজবংশে বিভিন্ন রাজারা রাজত্ব করেছে, তো ওগুলো আমরা ডিটেলসে জানবো। তো হর্ষঙ্ক বংশ, হর্ষঙ্ক ডাইনেস্টি। মগধের সাম্রাজ্য বা মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কে? হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা বিম্বিসার। আবার তিনি আবার হর্ষঙ্ক বংশেরও প্রতিষ্ঠাতা। মগধের প্রতিষ্ঠাতা পাশাপাশি হর্ষঙ্ক বংশেরও প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। তিনি প্রতিবেশী অঙ্গরাজ্য জয় করেন, মানে আরো চারপাশের যে রাজ্যগুলো আছে ওগুলো জয় করেন। তিনি কৌশল রাজকন্যা কৌশল দেবীকে বিবাহ করে যৌতুক হিসাবে কাশী লাভ করেন। তো মগধের এই রাজা বিম্বিসার কি করেছিলেন? বৈবাহিক রীতি অনুসরণ করে ওনার রাজত্বকে সম্প্রসার করেছিলেন। তারপর দেখো বৈশালীর লিচ্ছবি রাজকন্যা চ্যাল্লনাকে বিবাহের সূত্রে তিনি উত্তর বিহারে মগধের প্রাধান্য বিস্তারের পথ প্রশস্ত করেন। মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা প্রতিবেশী রাজ্যগুলি রাজকন্যাকে বিয়ে করতে করতে একটা এইভাবে নিজের রাজ্যটাকে বিস্তার করেন। মানে বৈবাহিক রীতি ইনি রাজ্য বিস্তারের ক্ষেত্রে অনুসরণ করেছিলেন। তারপর দেখো তিনি শাসক হিসাবেও দক্ষতার পরিচয় দেন। তিনি কে? তিনি হচ্ছেন বিম্বিসার। শাসক হিসাবেও দক্ষতার পরিচয় দেন। গিরিব্রজে রাজধানী স্থাপন করে তার নাম দেন রাজগৃহ। মগধের রাজধানী গিরিব্রজে স্থাপন করে এই গিরিব্রজের নাম দেন রাজগৃহ। বর্তমানে নাম হচ্ছে রাজগীর। তিনি পুত্র অজাতশত্রুর হাতে নিহত হন। বিম্বিসারের পুত্র ছিলেন অজাতশত্রু। স্বামী শোকে ভগ্নী কৌশল দেবী প্রাণ ত্যাগ করায় কৌশলরাজ প্রসেনজিৎ অজাতশত্রুর উপর ক্রুদ্ধ হন, কিন্তু তিনি অজাতশত্রুর হাতে পরাজিত হন এবং নিজ কন্যা ভাজিরাকে অজাতশত্রুর সঙ্গে বিবাহ দেন। তাহলে ম্যাটারটা কি দাঁড়ালো? হ্যাঁ, কৌশল রাজার ভগ্নী ছিল কৌশল দেবী, মানে যিনি হচ্ছে বিম্বিসারের স্ত্রী, আর ওইদিকে হচ্ছে অজাতশত্রুর মা। আর ওইদিকে যদি কৌশলরাজ মানে কৌশলরাজের সঙ্গে মানে মামার সঙ্গে ভাগ্নের যুদ্ধ, না অজাতশত্রু আর কৌশলরাজ মামা ভাগ্নের যুদ্ধের মধ্যে অবশেষে মানে মামার মেয়েকে শেষ পর্যন্ত বিয়ে করতে হয়েছে। সেখানে দেওয়া আছে যে ব্রিজি ও অজাতশত্রুর অধীনে আসে, মানে ব্রিজি রাজ্যটা। এই ষোড়শ মহাজনপদের মধ্যে দুটো গণতান্ত্রিক রাজ্য ছিল, ওই দুটো হলো ব্রিজি আর মল্ল। এই ব্রিজিও অজাতশত্রুর অধীনে আসে, মানে ব্রিজি রাজ্যটাও অজাতশত্রুর অধীনে আসে। আর ব্রিজি ছিল একটা গণতান্ত্রিক রাজ্য। তিনি রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত করেন। অজাতশত্রু রাজধানীকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন। তারপর দেখো শিশুনাগ বংশ। শিশুনাগ বংশ, তো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মগধের অভ্যুত্থানের পর শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ, তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য। তো তিনি বিম্বিসার ও অজাতশত্রুর পদাঙ্ক অনুসরণ করে মগধের রাজ্য বিস্তার নীতি অক্ষুণ্ণ রাখেন। তার হাতে অবন্তীরাজ প্রদ্যোৎ পরাজিত হন এবং অবন্তী মগধের অন্তর্ভুক্ত হয়। বলছে এই শিশুনাগের হাতে অবন্তীর রাজ প্রদ্যোৎ পরাজিত হন আর অবন্তী মগধের অন্তর্ভুক্ত হয়। তারপর আসছে নন্দ বংশ।
নন্দ বংশ, তো নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? মহাপদ্মনন্দ। নন্দ ডাইনেস্টি হচ্ছে মহাপদ্মনন্দ। তো নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, নন্দের হাতে মগধ বংশের সর্বাধিক বিস্তার ঘটে, মানে মহাপদ্মনন্দের হাতে মগধের সবচেয়ে বেশি বিস্তার ঘটে। পুরাণের মতে তিনি সমস্ত ক্ষত্রিয়দের, কারা? পাঞ্চাল, কলিঙ্গ, কাশী, অশোক, কুরু, সুরের, মিথিলা ইত্যাদি ইত্যাদি রাজ্যকে পরাজিত করে এক সুবিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে পুরাণ অনুসারে। পুরাণ অনুসারে কি হয়? পুরাণের মতে তিনি সমস্ত ক্ষত্রিয়দের, তিনি হচ্ছেন মহাপদ্মনন্দ, তিনি সমস্ত ক্ষত্রিয় যারা রয়েছে, সমস্ত ক্ষত্রিয় যারা রয়েছে তাদেরকে পরাজিত করে এক সুবিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি দক্ষিণ ভারতের কুন্তল, লিখবেন কলেজ থেকে। আচ্ছা, 3 নম্বর ডাইনেস্টি হচ্ছে নন্দবংশ। আমি আবার প্রথম থেকে ডিসকাস করছি নন্দবংশটা। মহাপদ্মনন্দ হচ্ছে নন্দবংশের প্রতিষ্ঠাতা। তো নন্দবংশের প্রতিষ্ঠাতা যিনি, ইনিও কি করেছেন যে সমস্ত ক্ষত্রিয়দের পরাজিত করে এক সুবিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, মানে ওই বিম্বিসার, অজাতশত্রু ওদেরই পদাঙ্ক অনুসরণ করেছেন। তিনি দক্ষিণ ভারতের কুন্তল, কুন্তল হচ্ছে মহীশূর অধিকার করেন, দক্ষিণ ভারতের মহীশূর অধিকার করেন। কোনো কোনো ঐতিহাসিকের, যেমন রাধা মুকুন্দ মুখোপাধ্যায়, তিনি একজন ঐতিহাসিক, উনার মতে তিনি ছিলেন উত্তর ভারতের প্রথম সম্রাট, মানে মহাপদ্মনন্দ ছিলেন উত্তর ভারতের প্রথম সম্রাট। কার মতে? ঐতিহাসিক রাধা মুকুন্দ মুখোপাধ্যায়ের মতে। শোনা যায় তার পরাক্রমের ভয়ে গ্রিক বীর আলেকজান্ডারের সৈন্যদল ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে চায়নি, মানে মহাপদ্মনন্দকে এতটাই ভয় করত যে আলেকজান্ডারের যে সকল সৈন্যদল ছিল তারা ভারতবর্ষে প্রবেশ করার জন্য চায়নি। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, নেক্সট হবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে মগধের উত্থান পরিপূর্ণ রূপ পায়। মগধের তো প্রকৃত উত্থান হয়েছিল বিম্বিসারের হাতে, কিন্তু এটা পরিপূর্ণ রূপ দিয়েছে কে? চন্দ্রগুপ্ত মৌর্য। এটা হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। এবার মগধের উত্থানের কারণ, কজেস অফ দ্য রাইজ অফ মগধা। উত্থানের কারণ কি? মগধ ছিল একটা বিশাল সাম্রাজ্য, বৃহৎ সাম্রাজ্য, ঠিক না? তো ওই বৃহৎ সাম্রাজ্য কিভাবে উত্থানের পিছনে অনেকগুলো কারণ থাকে। ষোড়শ মহাজনপদের তো 16টা নাম, কিন্তু 16টার মধ্যে সিলেবাসে কোনটা আছে? মগধই আছে। আর হিস্ট্রি ঘাটাঘাটি করলে মগধটাই বেশি পরিমাণে পাওয়া যায়। তো অন্য মহাজন্যগুলিকে পিছনে ফেলে মগধের অভ্যুত্থান সম্ভব হয়েছিল কয়েকটি কারণে। কোন কয়েকটি কারণে আমরা একটু দেখে নিচ্ছি। অপশন না, সরি, 1 নম্বর কারণ যেটা, এটা হচ্ছে পরপর 4টি শক্তিশালী রাজবংশের অভ্যুত্থান, মানে মগধের মধ্যে পরপর 4টা শক্তিশালী রাজবংশ রাজত্ব করেছিল, এবং বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, মহাপদ্মনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্যের মতো বীর যোদ্ধা অন্য কোনো মহাজনপদে আবির্ভূত হয়নি। এটা হচ্ছে একটা কারণ। কারণ বিম্বিসার, অজাতশত্রু, তারপর শিশুনাগ, মহাপদ্মনন্দ, তারপর চন্দ্রগুপ্ত মৌর্যের মতো এরকম বীর যোদ্ধা অন্য কোনো রকম বংশের মধ্যে, যতগুলো ষোড়শ মহাজনপদে যতগুলো রাজ্য ছিল, অন্য কোনো রাজ্যের মধ্যে এদের মতো শক্তিশালী আর মহাবীর পুরুষ ছিলেন না। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদে অন্য কোনো মহাজনপদ মগধের মতো সমৃদ্ধশালী ছিল না। তো একটা রাজ্যের ফিনান্সিয়াল ম্যাটারটাও তো রাজত্বটাকে, মানে বন্ডিং, রাজত্বের বন্ডিংটাকে পারফেক্ট করার জন্য ফিনান্সিয়াল ম্যাটারটা তো জরুরি না? তো যদি রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, রাজ্যের মধ্যে যদি সম্পদের প্রাচুর্য থাকে, আগেকার দিনে তো সম্পদটাই মেন ছিল না, তো সম্পদ যদি বেশি থাকে তাহলে এখানকার ব্যবস্থাও ভালো, সব দিক থেকে এটা সমৃদ্ধশালী রাজ্য। তো সেম প্রাকৃতিক সম্পদে অন্য কোনো মহাজনপদ মগধের মতো সমান ছিল না, সমৃদ্ধশালী ছিল না। এখানে যেমন প্রচুর শস্য উৎপন্ন হতো, তেমনি খনিজ সম্পদে যেরকম শস্য তেমনি আবার খনিজ সম্পদ, বিশেষত লোহা উৎপাদনে মগধের সমকক্ষ কেউ ছিল না। লোহা দিয়ে লাঙল, কাস্তে ইত্যাদি যেমন তৈরি হতো, তেমনি অস্ত্রশস্ত্র তৈরি হতো, মানে নিজের রাজ্যে এগুলোর উৎপাদন হতো, আর এগুলো নিজের রাজ্য থেকে বৈদেশিক বাণিজ্যে প্রচার করা হতো। তো এটা একটা কারণ।
তোমার পাশে তো আরো দুজন আছে। নম্বর 3, 3 নম্বর কারণ হচ্ছে মগধের ভৌগোলিক অবস্থান তার অভ্যুত্থানের সহায়ক হয়েছিল। তো মগধের ভৌগোলিক অবস্থাটা কি দেখি, তার 2 রাজধানী রাজগৃহ ও পাটলিপুত্র প্রকৃতির দ্বারা সুরক্ষিত ছিল বলে বহিরাগত শত্রুর পক্ষে তা দখল করা কার্যত অসম্ভব ছিল। প্রকৃতির দ্বারা সুরক্ষিত মানে প্রাচীর ছিল, প্রাচীর দেওয়া ছিল, ঠিক আছে। তো এমনিতে যদি প্রাচীর হয়, যদি পাহাড়ের ন্যায় যদি থাকে, তোমার আলাদা করে আর এদিকে সুরক্ষা ব্যবস্থা রাখার দরকার নাই। এবার 4 নম্বর হচ্ছে মগধে আর্য অনার্য সংস্কৃতির সংমিশ্রণে এক শক্তিশালী জনগোষ্ঠীর উদ্ভব হয়েছিল। তাছাড়াও বৈদিক সভ্যতার পরেই কিন্তু মহাজনপদ, বেদের পরে কিন্তু ষোড়শ মহাজনপদ, তার মধ্যে হচ্ছে মগধ একটা। তো এই জন্য বলছে এখানে আর্য আর অনার্য, আর্য আর অনার্য সংস্কৃতির মিশ্রণে এক শক্তিশালী জনগোষ্ঠীর উদ্ভব হয়েছিল। কোথায় হয়েছিল? মগধে। এবার মৌর্য বংশ, মৌর্য বংশ, তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। মন্ত্রী কৌটিল্য বা চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ রাজা কে ছিল? ধননন্দকে সিংহাসনচ্যুত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 320 খ্রিস্টপূর্বাব্দে মগধের সাম্রাজ্যের চরম বিস্তার ঘটেছিল। মানে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মগধের একদম রাজত্বটা পরিপূর্ণ রূপ পায় মানে মৌর্য সাম্রাজ্যের মধ্যে। আর খ্রিস্টপূর্ব 324 থেকে 320, খ্রিস্টপূর্ব তো পিছিয়ে যায়, 324 থেকে 320 মধ্যে কি ছিল? মগধের সাম্রাজ্য চরম বিস্তার করেছিল। চন্দ্রগুপ্তের বংশ পরিচয় ও বাল্য জীবন সম্পর্কে অনেক তথ্যই সঠিকভাবে জানা যায় না, এক একটি সূত্রে এক এক রকম তথ্য পরিবেশিত হয়েছে। আর ষোড়শ মহাজনপদের তো এগুলো হচ্ছে ভগবতী সূত্র, কল্প সূত্র, ওইগুলো থেকে এটার কালেকশন নেওয়া হয়েছে হিস্ট্রির মধ্যে। তো একটি সূত্র অনুসারে হচ্ছে চন্দ্রগুপ্তের মা অথবা দিদিমা শূদ্রকন্যা মুরার নাম অনুসারে তার বংশের নামকরণ হয়েছিল মৌর্য। এটা কিন্তু একদম কনফার্ম না, এটা হচ্ছে মনে করে, মানে একটি সূত্র অনুসারে চন্দ্রগুপ্তের মা অথবা দিদিমা শূদ্রকন্যা মুরার, মুরা ছিল না, ওই মুরার নাম থেকে হয়েছে মৌর্য বংশ, অর্থাৎ তিনি শূদ্র বংশজাত। চন্দ্রগুপ্ত মৌর্য যিনি, তিনি শূদ্র বংশজাত। গ্রিক লেখক জাস্টিন মনে করেন চন্দ্রগুপ্ত কোনো নিচু বংশে জন্মগ্রহণ করেছিলেন, এটা হচ্ছে গ্রিক লেখক মনে করেন। আর বৌদ্ধ সূত্রে কি বলা হয়েছে? বৌদ্ধ সূত্র বলা হয়েছে তিনি ক্ষত্রিয় সন্তান, মধ্যযুগের লিপিতেও তাই উল্লেখ আছে, এটা হচ্ছে বৌদ্ধ সূত্র অনুসারে। তারপর জৈন সূত্র, জৈন সূত্রের মধ্যে তাকে বলা হয়েছে ময়ূর পোষক, ময়ূর পোষক মানে ময়ূর প্রতিপালন করে, ময়ূর পোষক। তিনি বিন্ধ্য পর্বতের জঙ্গলে ময়ূর পালকদের মধ্যে মানুষ হয়েছিলেন, তাই তার বংশের নামকরণ হয়েছে মৌর্য বংশ। তো কারোর মতবাদই কিন্তু সঠিক না, সঠিক মতবাদ জানা সম্ভব হয়। রাজ্য বিস্তার, এক্সটেনশন অফ দ্য এম্পায়ার। তো নন্দ বংশের উচ্ছেদ তিনি যে কৌটিল্য বা চাণক্যের সহায়তায় পেয়েছিলেন। নন্দ বংশের উচ্ছেদ করতে গিয়ে কিন্তু ওনাকে সাহায্য করেছিল চন্দ্রগুপ্ত মৌর্যকে কৌটিল্য। তারপর সিংহাসনে বসে কৌটিল্যকে মন্ত্রী বানিয়েছে প্রথমে। তা ঐতিহাসিক সত্য, বলছে কৌটিল্য যে সাহায্য করেছিল এটা ঐতিহাসিক সত্য। চন্দ্রগুপ্তের আরেকটি উল্লেখযোগ্য কৃতিত্ব হলো উত্তর পশ্চিম ভারত থেকে গ্রিকদের বিতাড়ন করা, মানে দূর করে দেওয়া, গ্রিকদেরকে তাড়িয়ে দেওয়া। 350 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সেনাপতি সেলুকাসকে তিনি কি করেন? যুদ্ধে পরাজিত করেন। এটা কিন্তু কোশ্চেন থাকে যে গ্রিক সেনাপতি সেলুকাসকে কে পরাজিত করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। কত খ্রিস্টাব্দে? খ্রিস্টাব্দে হবে না, খ্রিস্টপূর্বাব্দে 350। এবং কাবুল, কান্দাহার, হিরাট ও বেলুচিস্তান দখল করেন। কে দখল করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। সেলুকাস তার কন্যা হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহ দেন, মানে পরাজিত হওয়ার পরে সেলুকাস তার কন্যা হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দেন। এইভাবে তিনি তার সাম্রাজ্য মগধ থেকে সিন্ধু তীর পর্যন্ত বিস্তৃত করেন। তারপর কোথা থেকে? তারপর তিনি মালয় ও কাথিয়াবার তার সাম্রাজ্য ভুক্ত করেন। মানে বৈবাহিক প্রথার রীতিটা শুরু করেছিল কিন্তু বিম্বিসারই, এটা তারাও অনুসরণ করলো। তারপর দেখো তার সাম্রাজ্য সীমা সৌরাষ্ট্র পর্যন্ত বিস্তার লাভ করে।
তার সাম্রাজ্যের সময় সৌরাষ্ট্র পর্যন্ত বিস্তার লাভ করে। তামিল সূত্রে জানা যায় একজন মৌর্য রাজা তিনেভেল্লি জেলা পর্যন্ত অঞ্চল দখল করেন। তবে এই মৌর্যরাজ চন্দ্রগুপ্ত না কোঙ্কনের কোনো মৌর্যরাজ তা নিয়ে বিতর্ক আছে। মানে এটা কি চন্দ্রগুপ্ত মৌর্য, মানে সবগুলি ক্লু তো আর সঠিক না, এটা নিয়ে আবার বিতর্ক চলে ঐতিহাসিকদের মধ্যে। এবার চন্দ্রগুপ্ত দাক্ষিণাত্য পর্যন্ত অগ্রসর হলেও তা তিনি সরাসরি নিজ অধিকারে রাখতে পেরেছিলেন বলে মনে হয় না। আবার বাংলাও খুব সম্ভবত তার সাম্রাজ্যভুক্ত ছিল। মানে মোটামুটি মানে বর্ডার পর্যন্ত, প্রত্যেকটার বর্ডার পর্যন্ত উনি তার ওদিকে সীমান্ত পর্যন্ত তার রাজ্যকে যতটুকু সম্ভব সম্প্রসার করার চেষ্টা করেছিল। তারপর দেখো এর আগের কোনো রাজার সাম্রাজ্যের আয়তন এত বড় ছিল না। চন্দ্রগুপ্ত মৌর্যের আগে আর কোনো রাজার মানে সাম্রাজ্যের আয়তনটা মানে এত যে প্রসার করার ক্ষমতাটা এত বড় ছিল না, বুদ্ধিও ছিল না। চন্দ্রগুপ্ত মৌর্যই ছিলেন প্রথম নরপতি যিনি প্রায় সর্বভারতীয় একটি সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী হচ্ছে ঐতিহাসিক, উনার ভাষায় চন্দ্রগুপ্ত ছিলেন কি ফার্স্ট হিস্টোরিক্যাল ফাউন্ডার অফ এ গ্রেট এম্পায়ার ইন ইন্ডিয়া। এটা হচ্ছে কার মতে? ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরীর মতে। এবার মৌর্য শাসন ব্যবস্থা। চন্দ্রগুপ্ত যেমন সামরিক শক্তির পরিচয় দেন, তেমনি তিনি একজন কি দক্ষ প্রশাসকও ছিলেন। কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্যের লেখা বা চাণক্যের লেখা অর্থশাস্ত্র। সেলুকাস প্রেরিত গ্রিক দূত কে ছিল? মেগাস্থিনিসের ইন্ডিকা কার লেখা? মেগাস্থিনিসের লেখা। ইন্ডিকা থেকে তার শাসন ব্যবস্থার পরিচয় পাওয়া যায় কার? চন্দ্রগুপ্ত মৌর্যের। তারপর দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা ছিল স্বৈরতান্ত্রিক। মানে কি? স্বৈরতান্ত্রিক হচ্ছে যেখানে রাজাই হবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আইন বিচার ও শাসন সামরিক ক্ষমতার শীর্ষে ছিলেন সম্রাট, নিজেই সবগুলি একাই দেখাশোনা করবেন। তবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও তিনি শাসন কার্যে মন্ত্রী পরিষদের সাহায্য গ্রহণ করতেন। রাজা প্রয়োজনে মন্ত্রী পরিষদের সুপারিশ অগ্রাহ্য করতে পারতেন। মানে মন্ত্রী পরিষদ তো পরামর্শ নেয়, পছন্দ হলে নেবে, না হলে আবার এটাকে অগ্রাহ্য করবে। 2 নম্বর হচ্ছে রাজকার্যে সাহায্য করার জন্য বিভিন্ন কর্মচারী নিযুক্ত করা হতো। এদের মধ্যে অমাত্যরা ছিলেন রাজস্ব, অর্থ, বিচার, প্রশাসন প্রভৃতি খুবই গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত। রাজস্ব মানে হচ্ছে টাকা পয়সা, খাজনা, ট্যাক্স, ওগুলোর বিষয়, বিচার ব্যবস্থা, প্রশাসন, রাজ্যের শাসন ব্যবস্থা প্রভৃতি খুবই গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত ছিল। অর্থশাস্ত্র থেকে আমরা 18টি সর্বোচ্চ পদের নাম জানতে পারি। মানে কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থার 18টি সর্বোচ্চ পদ ছিল, ওগুলোর নাম আমরা অর্থশাস্ত্র থেকে জানতে পারি। যার মধ্যে মন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুরোহিত, যুবরাজ ও সেনাপতি ছিলেন প্রধান। বিভিন্ন বিভাগের দায়িত্ব থাকতো অধ্যক্ষদের হাতে। অর্থশাস্ত্রে 32 জন অধ্যক্ষের নাম পাওয়া গেছে যারা ওদের গাইড করতেন, অধ্যক্ষ। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জাতিগত বা সম্প্রদায়গত কোনো বাধা ছিল না। কর্মচারীদের নগদ বেতন দেওয়া হতো। আর মৌর্য সম্রাট গুপ্তচর মারফত দেশের সব খবরাখবর রাখতেন। গুপ্তচর, স্পাই। এবার দেখো রাজা বিচার বিভাগের প্রধান হলেও গ্রাম ও শহরে আলাদা করে আবার বিশেষ একটা বিচারালয় ছিল। রাজা তো বিচার ব্যবস্থার প্রধান, তারপর একটা আলাদা বিচারালয় গ্রামের মধ্যে, শহরের মধ্যে ছিল। এবার মৌর্য যুগে উৎপন্ন শস্যের কত অংশ রাজস্ব হিসেবে গ্রহণ করা হতো? 1/6, মানে 6 ভাগের 1 ভাগ রাজাকে দিয়ে দেওয়া হতো, যদিও প্রয়োজনে এই হার কমানো বা বাড়ানো হতো। আর এই যুগে 2 ধরনের করের কথা জানা যায়, একটা হচ্ছে ভাগ আর একটা হচ্ছে বলি। ভাগ ছিল ভূমি কর, আর বলি ছিল এক বিশেষ ধরনের কর যা জমি থেকে আদায় করা হতো কয়েকজন কর্মচারীদের বেতন প্রদানের জন্য।
জমি থেকে মানে ভাগ ছিল ভূমিকর, মানে তুমি যে জায়গাটা থাকো বাড়ির একটা ট্যাক্স তো আজও চলে। এটা হচ্ছে আধুনিক ম্যাটার। আগে ছিল তুমি ফসল করবে, ওই ফসল থেকে দিয়ে দিতে হবে, ওই রকম। সেম এখানে এটা ছিল, এখনো আছে এইরকম। এবার দেখো, কর থেকে প্রাপ্ত অর্থের একটা বড় অংশ ব্যয়িত হতো সামরিক খাতে, মানে রাজ্যের সামরিক বিভাগের মধ্যে এই ট্যাক্স থেকে আসা একটা অর্থের একটা বড় অংশ সামরিক খাতে দেওয়া হতো। এবার সামরিক বিভাগের দায়িত্ব ছিল 30 জন সদস্য বিশিষ্ট এক পরিষদের উপর, 30 জন পরিষদের উপর, যা আবার 5 জন সদস্য নিয়ে 6টি ভাগে বিভক্ত। 5 6 30, মানে 5 জন সদস্য 6টা বিভাগে 5 জন 5 জন 5 জন 5 জন 5 জন করে, টোটাল হচ্ছে কতজন? 30 জন সদস্য বিশিষ্ট এক পরিষদের উপর। তো এই বিভাগগুলি অশ্ব, রথ, হস্তি, পদাতিক, নৌবহর এবং খাদ্য ও পরিবহনের দায়িত্ব বহন করত। অশ্ব মানে ঘোড়ায়, রথের মাধ্যমে, হস্তি হাতি, পদাতিক মানে পায়ে হাঁটা, নৌবহর নৌকা, খাদ্য পরিবহন, এগুলির মধ্যে দায়িত্ব বহন করত। তারপর 6 নম্বর রয়েছে শাসন কার্যের সুবিধার জন্য মৌর্য সাম্রাজ্য কয়েকটি প্রদেশ এবং প্রদেশগুলি আবার অহর ও বিষয়ে, অহর ও বিষয় হচ্ছে মানে জেলা, আধুনিক দিনে যেটা জেলা ওটা ছিল অহর ও বিষয়, এই প্রদেশগুলি বিভক্ত ছিল। এবার প্রদেশের শাসনভার প্রধানত রাজ পরিবারের সদস্যদের হাতেই দেওয়া হতো। সবশেষে ছিল গ্রাম, যার পরিচালনা করতেন কে? গ্রামিক। 4-5টি গ্রামের দায়িত্বে থাকতেন কে? গোপ। গ্রামের পরিচালনা করতেন গ্রামিক না গ্রামীণ, এটা গ্রামীণ, গ্রামের পরিচালনা করতেন গ্রামীণ। আর 4-5টি গ্রামের দায়িত্ব থাকতেন আবার গোপ। পাটলিপুত্রের শাসন দায়িত্ব ছিল 30 জন বিশিষ্ট একটি পরিষদের হাতে, যা আবার 5 জন, এটা একটু আগেও পড়লাম, 5 জন সদস্য নিয়ে 6টি ভাগে বিভক্ত ছিল। মানে এরকম পাটলিপুত্রের দায়িত্বও ছিল। তো এক একটি বিভাগ এক একটি বিষয়ের দায়িত্বে থাকতো। প্রত্যেকটা বিভাগ আবার প্রত্যেকটা পার্টিকুলার দায়িত্ব মেনটেন করত। তো মৌর্য শাসন ব্যবস্থা দক্ষতার সঙ্গে প্রজা কল্যাণের মেলবন্ধন ঘটিয়েছিল। তারপর হচ্ছে অশোক। তো অশোক খুবই ইম্পর্টেন্ট পার্ট। আনুমানিক 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দে অশোকের সময়টা। চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দে কি উপাধি ধারণ করেন বিন্দুসার? অমিত্রঘাত উপাধি নিয়ে মগধের সিংহাসনে বসেন। তিব্বতীয় ঐতিহাসিক তারানাথের মতে বিন্দুসার সুদূর দাক্ষিণাত্য পর্যন্ত তার সাম্রাজ্যকে বিস্তার করেন। এবার বিন্দুসারের ছেলে কে ছিল? বিন্দুসারের মৃত্যুর পর অশোক মগধের সিংহাসনে বসেন। অশোক বসেন মগধের সিংহাসনে। আর অশোকের জীবনে একটা বৃহত্তর জয় ছিল কি? কলিঙ্গ যুদ্ধ জয়। কিন্তু জয় করতে গিয়ে কি হয়েছে? অনেক কিছু হয়ে গেছে, বিভিন্ন জিনিস, বিভিন্ন প্যাথেটিক সিন, মানে বিভীষিকা, মানে একদম যেরকম ভয় সেরকম ঘৃণা, সেরকম আবার ভয়ঙ্কর, মানে বিভীষিকা জিনিস হচ্ছে ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর বেশি। তো কলিঙ্গ যুদ্ধটা কিরকম? অশোকের জীবনে একটি মাত্র যুদ্ধ করেছিল, সেই যুদ্ধ হলো কলিঙ্গের বিরুদ্ধে। দক্ষিণ ভারতের সঙ্গে স্থল ও জলপথে যোগাযোগের জন্য কলিঙ্গ জয় করা জরুরি ছিল। দক্ষিণ ভারতের সঙ্গে যদি জলের মাধ্যমে আর মাটি দিয়ে হেঁটে বা গাড়ি চলাচলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে হয়, তাহলে কলিঙ্গ জয় মাস্ট। সেজন্য কিন্তু কলিঙ্গ জয়ের জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। তো অশোক অনায়াসে কলিঙ্গ জয় করেন, কিন্তু যুদ্ধের ভয়াবহ রূপ ও রক্তক্ষয় দেখে তার মনে অনুশোচনা হয়। আর তিনি কি করেন? যুদ্ধ ত্যাগ করে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কিন্তু প্রথম জীবনে কিন্তু অশোক জৈন ধর্মাবলম্বী ছিলেন, প্রথম জীবনে। তারপর কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী হন। তো অবশ্য বর্তমানে আব্রাহাম এরিলি সহ অনেক আধুনিক গবেষক মনে করেন অশোক কলিঙ্গ যুদ্ধের আগেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এটা অনেক ঐতিহাসিকরা মনে করেন। আমরা যেগুলো দেখছি সবগুলো তো ঐতিহাসিকদের কালেক্টেড, সবগুলো কিন্তু কালেক্টেড। এরপর তিনি আর যুদ্ধ করেননি, মানে কলিঙ্গের পরে তিনি আর যুদ্ধ করেননি। তা করবার আর দরকারও হয়নি, কারণ নতুন করে রাজ্য জয়ের আর প্রয়োজন ছিল না। ডক্টর রবিলা থাপার মনে করেন
এটি অশোকের পরবর্তীকালে যুদ্ধ না করার মূল কারণ। রমিলা থাপারের মতে যে কলিঙ্গ যুদ্ধটা এরকম বিভীষিকা বা ভয়ঙ্কর অবস্থা, এটাই অশোকের মনে এরকম পরিস্থিতি সৃষ্টি করেছে যে তিনি যুদ্ধনীতি ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আর কোন নীতি গ্রহণ করেছিল? ধর্ম বিজয়ের নীতি গ্রহণ করেছিল। তো যুদ্ধ ত্যাগ করলেও কলিঙ্গ কিন্তু তিনি কলিঙ্গবাসীকে ফিরিয়ে দেননি। যাই হোক, এই যুদ্ধের ফলে মৌর্য সাম্রাজ্যের চূড়ান্ত বিস্তৃতি ঘটেছিল। উত্তরে কাবুল উপত্যকা, উজ্জয়ন, কম্বোজ, গান্ধার থেকে দক্ষিণে গোদাবরী কৃষ্ণ অববাহিকা, মানে উত্তর থেকে দক্ষিণে যা সমস্ত রাজ্য আছে, গোদাবরী কৃষ্ণ অববাহিকা, অন্তরাজ্য উত্তর মহীশূর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। পশ্চিমে সোপারা ও গিরনার থেকে পূর্বে ধলি ও জোগাড় পর্যন্ত অঞ্চল তার সাম্রাজ্যভুক্ত। সম্রাট অশোকের সাম্রাজ্যভুক্ত। বাংলা তার সাম্রাজ্যভুক্ত ছিল। মানে বাংলা বলতে কোনটা? আগে তো পূর্ব বাংলা পশ্চিম বাংলা সবটা একটাই ছিল। বাংলা মানে বাংলার আইডিয়াটা যদি হিস্ট্রিতে দেখো, বাংলার আইডিয়াটা কিন্তু এরকম না যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার কিছু অঞ্চল সবকিছু নিয়েই ছিল বাংলা। বাংলা তার সাম্রাজ্যভুক্ত ছিল। কার সাম্রাজ্যভুক্ত ছিল? অশোকের। তা বলা কঠিন, কারণ এখানে তার কোনো শিলালিপি আবিষ্কৃত হয়নি। বাংলার মধ্যে অশোকের কোনো শিলালিপি পাওয়া যায়নি। তবে হিউয়েন সাং তার তাম্রলিপি, তমলুক, সমতট, পূর্ব বাংলা, পুন্ড্রবর্ধন, তারপর উত্তর বাংলা প্রমুখ স্থানে অশোকের স্তূপ দেখেছিলেন। তাই অনেকে মনে করেন বাংলা অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল। তবে কামরূপ তার সাম্রাজ্যের বাইরে ছিল। কামরূপ মানে আসাম। কামরূপ তার সাম্রাজ্যের বাইরে ছিল। তারপর দেখো অশোকের ধর্ম। বৌদ্ধ ধর্মে দীক্ষিত হবার আগে অশোক ব্রাহ্মণ্য ধর্মের প্রতি নিষ্ঠাবান ছিলেন। বৌদ্ধ ধর্মের আগে তিনি কোন ধর্মের প্রতি নিষ্ঠাবান ছিলেন? ব্রাহ্মণ্য ধর্মের প্রতি। কাশ্মীরের ঐতিহাসিক কলহনের মতে, কলহনের লেখা বইটার নাম কি? রাস্তরঙ্গিনী। কলহনের মতে তিনি ছিলেন কিসের উপাসক? শিবের উপাসক। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষিত হয়েছিলেন ও একজন সাধারণ উপাসক ছিলেন। তিনি সর্বত্যাগী সন্ন্যাসী হননি। সর্বদাই তিনি রাজধর্ম ও রাজার কর্তব্য পালন করে গেছেন। বৌদ্ধ ধর্মের উপাসক ছিলেন, বৌদ্ধ ধর্ম প্রচারও করেছেন, কিন্তু রাজত্বটাও ঠিক রেখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বৌদ্ধ ধর্মের উপাসক হলেও জনগণের মধ্যেও তিনি যে ধর্মমত প্রচার করেন তা প্রকৃতই বৌদ্ধ ধর্ম ছিল। বৌদ্ধ ধর্ম ছিল কিনা, জনগণের মধ্যে তিনি যে ধর্মমতটা প্রচার করেন তাকে প্রকৃত পক্ষে বৌদ্ধ ধর্ম ছিল কি ছিল না তা নিয়ে অনেক ঐতিহাসিক ভিন্নমত পোষণ করেন। তিনি তার প্রচারিত ধর্মকে বৌদ্ধ ধর্ম না বলে কি বলতো? শুধু ধর্ম বা ধর্ম বলে অভিহিত করেছেন। জনগণের মধ্যে প্রচারের জন্য যেসব আদর্শ তিনি স্তম্ভলিপি ও শিলালিপির মাধ্যমে ছড়িয়ে দেন তার প্রধান উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের নৈতিক ও মানসিক উৎকর্ষ বিধান, মানে নৈতিক ও মানসিক চরিত্রের পরিবর্তন। এটা ছিল ওনার মূল উদ্দেশ্য। কোনো বিশেষ ধর্মের আদর্শ এর মধ্যে প্রতিফলিত হয়নি। কোথায়? অশোকের ধর্মের মধ্যে কোনো বিশেষ ধর্মের আদর্শ প্রতিফলিত হয়নি। মানবতার আদর্শ সর্বধর্মের সার বস্তু, মানে সব ধর্মের সার বস্তু তিনি জনসাধারণের মধ্যে তুলে ধরেন। তিনি মনে করতেন সাধারণ গৃহীর পথ আর সংসার থেকে বৌদ্ধ ভিক্ষুর পথ এক নয়। মানে যে সংসারে থেকে ধর্ম পালন করছে আর যিনি একদম সবকিছু ত্যাগ করে ধর্ম পালন করছে, দুইটা রাস্তা কিন্তু এক না। তাই সহজবোধ্য ভাষায় তিনি কয়েকটি নৈতিক অনুশাসন জনগণের মধ্যে প্রচার করেন। এই নৈতিক অনুশাসনগুলি হচ্ছে দয়া, দান, সত্যানুরূপ, তারপর হচ্ছে সুচিতা, নম্রতা, সংযম, ভাবশুদ্ধি, সাধুতা, অল্প ব্যয়, তারপর অল্প সঞ্চয়। এগুলো কিন্তু অশোকের দেওয়া ধর্মের মধ্যে। অল্প ব্যয়, অল্প সঞ্চয়, অহিংসা, সৎ আচরণ ইত্যাদি। তিনি নিষ্ঠুরতা, ক্রোধ, ঈর্ষা ইত্যাদি থেকে বিরত থাকার উপদেশ দিয়েছে। নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা মানে দয়া মায়াহীন। তারপর হচ্ছে ক্রোধ, প্রচন্ড রাগ, হিংসা, নিন্দা, এগুলি থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন। তো জোর দিয়েছেন কিসের উপর? পিতামাতা ও গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, দাস ও বৃদ্ধদের প্রতি সৎ ব্যবস্থার
সৎ ব্যবস্থা করে আর কি। দাস ও ভৃত্য, দাস হচ্ছে কি যারা বিভিন্ন কাজকর্ম করতেন, আগে তো সবচেয়ে নিচু শ্রেণী যারা শূদ্র শ্রেণী ওদেরকে দাস বলতো। এবার হচ্ছে ধর্ম ও সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ইত্যাদির উপর তিনি নিজে ব্রাহ্মণ ও আজীবকদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। অশোক নিজেও ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, আজীবকদের প্রতিও শ্রদ্ধাশীল ছিলেন। এবার পরম ধর্ম সহিষ্ণুতা তাকে মহান করেছিলেন। অশোককে কি মহান করেছিলেন? পরম ধর্ম সহিষ্ণুতা, মানে সব ধর্মের প্রতি একই অনুরাগ, কোনো ধর্মকে ছোট করা না, কোনো ধর্মকে বড় বলে ভাবা না, মানে সমস্ত সকল ধর্মের যা মরাল এই সমস্ত উপদেশই সবাইকে দিয়েছিলেন। রামশরণ শর্মা, ব্রতিন মুখোপাধ্যায়, আব্রাহাম এরিল সহ অনেকেই অশোকের পরম ধর্ম সহিষ্ণুতার প্রশংসা করেছিলেন। তিনি যা প্রচার করতেন তা আবার নিজেও মেনে চলতেন। এবার অশোকের ধর্ম প্রচার। অশোক তার নৈতিক অনুশাসনকে কেবল মাত্র শিলালিপির মধ্যে আবদ্ধ রাখেননি। ইনি কি করেছেন? উনার অনুশাসনকে কেবলমাত্র শিলালিপির উপরে খোদাই করে রাখেননি। এই সব আদর্শ জনগণ যাতে নিষ্ঠার সঙ্গে পালন করে তার জন্য তিনি কি করেছেন? জুত, রাজুক, ধর্ম মহামাত্র প্রভৃতি কর্মচারীদের নিযুক্ত করেন, ধর্মীয় কাজের জন্য কিছু কর্মচারী নিযুক্ত করেন। নারীদের নৈতিক উন্নতির জন্য বিশেষ কর্মচারী নিযুক্ত করা হয়, নারীদের নৈতিক উন্নতির জন্য। তাছাড়া উৎসব অনুষ্ঠান, দিব্যরূপ প্রদর্শন, উৎসবের মধ্যে অনুষ্ঠানের মধ্যে প্রভৃতি বিভিন্ন বিনোদনের মাধ্যমেও তিনি ধর্ম প্রচার করেন। তিনি নিজে বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রা শুরু করেন। ধর্মযাত্রার অর্থ গৌতম বুদ্ধের স্মৃতি বিদারিত স্থানগুলিতে গিয়ে বুদ্ধের বাণী প্রচার করা। তারপর ভেরি ঘোষের পরিবর্তে ধর্মঘোষ ধ্বনিত হয়। ভেরি ঘোষের পরিবর্তে কি ঘোষ ধ্বনিত হয়? ভেরি মানে ঘুরে বেড়ানো লোক, তারপর ধর্মঘোষ বলে অভিহিত হয়। আবার ভারতের বাইরেও যাতে ধর্মের আদর্শ ছড়িয়ে পড়ে তার জন্য তিনি কি করেন? রাজ্য বিজয় নীতির পরিবর্তে কোন নীতি গ্রহণ করেন? ধর্ম বিজয় নীতি গ্রহণ করেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ধর্ম বিজয় নীতি। তিনি বিভিন্ন দিকে বৌদ্ধ প্রচারক প্রেরণ করেন, বিভিন্ন দিকে, শুধু ভারতে না, ভারতের বাইরে সিরিয়া, মিশর, মেসিডন, এপিরাসে দূত পাঠিয়েছিলেন বলে অশোক দাবি করে। তাছাড়াও তো তিনি নিজ পুত্র বা ভ্রাতা মহেন্দ্রকে কোথায় পাঠিয়েছিলেন? সিংহলে। আর কন্যা হচ্ছে সংঘমিত্রা। বিদেশে তার এই ধর্মপ্রচার কতদূর সফল হয়েছিল তা বলা কঠিন, কিন্তু বৌদ্ধ ধর্ম দেখে বোঝা যায় যে সফল হয়েছে ধর্মপ্রচার, কারণ ম্যাক্সিমাম কান্ট্রিতে বুদ্ধিস্ট বেশি। এবার অশোকের কিছু জনহিতকর কাজ আছে, জনকল্যাণমূলক কাজ। অশোক তার শিলালিপিতে বলেছেন, সকল মানুষই আমার সন্তান। এই উক্তিটা হচ্ছে ও সম্রাট অশোকের। সন্তান তুল্য প্রজাদের সুখী করা, তাদের হিত সাধন করা, প্রজাদেরকে যে ভালো রাখার দায়িত্ব, এটা অশোকের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল, যে প্রজাদেরকে ভালো রাখা। তিনি সারা জীবন রাজ্যব্যাপী জল কষ্ট দূর করতে, সমস্ত রাজ্যের প্রজাদের জন্য জলের কষ্ট না করতে হয় সেজন্য তিনি কি করেন? কূপ খনন করিয়েছিলেন। জনসাধারণের সুবিধার জন্য রাস্তার দুধারে বৃক্ষরোপণ করেছিলেন, কারণ জনসাধারণের সুবিধা গাছ থাকলে। আগেকার দিনে তো মানুষ পায়ে হেঁটে চলতো, বেশিরভাগ পদব্রজে। কোথাও যদি মনে হতো যে ক্লান্তি ফিল, গাছের নিচে বসে একটু সময় বিশ্রাম নেওয়া যায়। জনসাধারণের সুবিধার জন্য রাস্তার দুধারে বৃক্ষরোপণ, তারপর আম্রকুঞ্জ স্থাপন করিয়াছিলেন। আম্রকুঞ্জ, আম্রকুঞ্জ মানে কি? আর কুঞ্জ বললে এটা বাগান, বাগান। পশু চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। অপরাধীদের জন্য শাস্তির পরিমাণ লাঘব করেছিলেন, শাস্তি কমিয়েছিলেন। অশোক মৃত্যুদণ্ড রহিত করেননি। মৃত্যুদণ্ড যার প্রাপ্য এটা মৃত্যুদণ্ড প্রাপ্যই, কিন্তু মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে 3 দিনের অবকাশ লাভের সুযোগ দিয়েছিলেন। আর পশু হত্যা তিনি কি করেছেন? নিষিদ্ধ করেন, পশু হত্যা নিষিদ্ধ করেন সম্রাট অশোক। এবার ইতিহাসে অশোকের স্থানটা কিরকম? অশোকাস প্লেস ইন হিস্ট্রি। পৃথিবীর ইতিহাসে অশোক হচ্ছে এক ব্যতিক্রমী সম্রাট। পৃথিবীর ইতিহাসের মধ্যে অশোক হচ্ছে একজন ব্যতিক্রমী সম্রাট। তিনি কি করেন? আলেকজান্ডার, জুলিয়াস সিজার ও নেপোলিয়নের মতো, নেপোলিয়নও কিন্তু বীর, এরকম বীর পুরুষদের মতো তিনি দিগ্বিজয় নীতি বা দিগ্বিজয় বীর ছিলেন না। রাজ্য বিজয় নয়, ধর্ম বিজয় ছিল তার মূল নীতি।
প্রজাদের হৃদয় জয় করা ছিল তার জীবনের লক্ষ্য। তো প্রজা কল্যাণ ছিল তার রাজধর্ম, মানে রাজার ধর্ম। প্রজাদের তিনি সন্তানের মতো দেখতেন। কে দেখতেন? অশোক। জনহিতকর কাজ করে তিনি তার দায়িত্ব কর্তব্য শেষ করেননি। ধর্মের মাধ্যমে কি করেন তিনি? প্রজাদের নৈতিক ও মানসিক উন্নতির জন্য আন্তরিক ঐকান্তিক চেষ্টা করেছেন, যাতে নৈতিক উন্নতি হয়, মানসিক মেন্টাল ডেভেলপমেন্টও যেন হয়। তিনি কেবল ভারতবাসীর আত্মার উন্নতির কথা চিন্তা করেননি, সমগ্র মানব জাতির নৈতিক ও পারমার্থিক উন্নতির এমন দরদি প্রয়াস পৃথিবীর ইতিহাসে আর কোনো রাজার মধ্যে দেখা যায়নি। ক্ষমা ও দয়া তার কাছে দুর্বলতা ছিল না। রাজধর্ম পালনে তিনি কঠোরতা ও কোমলতার সেতু বন্ধন গুছিয়েছিলেন। রাজধর্ম করতে গিয়ে যখন যে জায়গায় কঠিন হতে হবে সেই জায়গায় কঠিন, আর যে জায়গায় নরম হতে হবে সেই জায়গায় নরম, তো এইভাবে একটা সেতু তিনি স্থাপন করেছিলেন। তিনি দণ্ডের সহিত ক্ষমা, শক্তির সহিত সংযমের এবং আদর্শের সহিত বাস্তবের ঐক্য স্থাপন করিয়াছেন। ক্ষমা করবেন, কিন্তু তার জন্য একটা শাস্তি, শাস্তি দিয়ে ক্ষমা করবেন। তারপর শক্তির সহিত সংযম, তারপর হচ্ছে আদর্শের সহিত বাস্তবের একটা ঐক্য স্থাপন তিনি করেছিলেন। তো প্রজা কল্যাণ যদি শ্রেষ্ঠত্বের মাপকাঠি হয়, তা মানবতায় যদি মনুষ্যত্বের বিচারের মানদণ্ড, তাহলে অশোক নিঃসন্দেহে পৃথিবীর একজন শ্রেষ্ঠ সম্রাট। তো এস.জি. ওয়েলেস বলেছেন, এগুলি কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের বলা, এস.জি. ওয়েলেস বলেছেন, ইতিহাসে শত সহস্র সম্রাটের মধ্যে কেবল অশোকের নামে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো আলো বিকিরণ করছে। কনস্ট্যান্টাইন বা শার্লামেন অপেক্ষা তার নাম আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। ডক্টর হেমচন্দ্র রায় চৌধুরীর মতে অশোকের মধ্যে ছিল কি? চন্দ্রগুপ্তের উদ্যম, সমুদ্রগুপ্তের বহুমুখী প্রতিভা ও আকবরের মতো উদারতা, এই সবগুলি অশোকের মধ্যে ছিল। কার মতে এটা? ডক্টর হেমচন্দ্র রায় চৌধুরীর মতে। আর মৌর্য সাম্রাজ্যের পতন। অশোকের মৃত্যুর পর 50 বছরের মধ্যে মৌর্য সাম্রাজ্যের পতন হয়ে যায়। ভারতের রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়, রাজনীতির ক্ষেত্রে একটা ঐক্য বিনষ্ট হয়ে যায়। মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী অশোকের ধর্মনীতি ও ব্রাহ্মণ বিদ্বেষকে দায়ী করেছে। ধর্মনীতি যারা গ্রহণ করেছে, রাজ্য বিজয় নীতি ত্যাগ করে একটা রাজ্যের রাজত্ব ঠিক রাখার জন্য তো রাজ্য বিস্তার নীতিটাও মেন। তো কেউ কেউ মনে করেন কি ধর্ম বিজয় নীতি গ্রহণ করে অশোক মানে তারপর থেকে মৌর্য সাম্রাজ্যের আস্তে আস্তে পতন শুরু। আবার অনেক ঐতিহাসিক মনে করেন এগুলো কোনোটাই কিন্তু সঠিক না। তার অহিংসা নীতি মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, অহিংসা নীতি। তো উভয় বক্তব্যই বিশ্বাসযোগ্য নয়, কারণ অশোক পরম ধর্ম সহিষ্ণু ছিলেন এবং এমন কিছু করেননি যাতে ব্রাহ্মণদের ক্ষতি হবে, বরং তিনি ব্রাহ্মণদের সম্মানের চোখেই দেখতেন। অন্যদিকে অশোক অহিংসা নীতি অনুসরণ করলেও সৈন্য দল আবার ভেঙে দেয়নি। তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করেছিলেন, কারণ নতুন করে আর যুদ্ধের প্রয়োজন ছিল না। এবার মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য গভীরতার রাজনৈতিক ও আর্থসামাজিক কারণ ছিল। যে কোনো স্বৈরতান্ত্রিক শাসনের অস্তিত্ব নির্ভর করে সম্রাটের ব্যক্তিগত যোগ্যতা ও দক্ষতা। স্বৈরতান্ত্রিক মানে যেখানে রাজাই সর্বস্বর্বা, এখানে কিন্তু সবগুলো বিষয়ে রাজার উপর ন্যস্ত থাকবে, তো সবগুলো বিষয়ে রাজার কিরকম দক্ষতা, তো এটাও কিন্তু একটা ম্যাটার না রাজ্য টিকে থাকার জন্য। তো অশোকের পরবর্তী মৌর্য শাসকদের মধ্যে এই দক্ষতা, অশোকের মতো আর দক্ষতা বা যোগ্যতার অভাব ছিল বলে মৌর্য সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতা ও ত্রুটিগুলি তাদের সময় মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। শুধু অশোকের না, প্রত্যেকটা ডায়নেস্টির মানে শেষের দিকে যে ধ্বংসের পিছনে কিন্তু এগুলি হচ্ছে মেইন কারণ। তো মৌর্য সাম্রাজ্যের পতন থেকে আনুমানিক 185 খ্রিস্টপূর্বাব্দ থেকে কি হয়েছিল? গুপ্ত যুগের উত্থান পর্যন্ত সময় ভারতের রাজনৈতিক ঐক্য ছিল না। এই সময়ে ইতিহাসে 3টি প্রবণতা লক্ষ্য করা যায়। 1 নম্বর হচ্ছে উত্তর পশ্চিম ভারতে একের পর এক বৈদেশিক আক্রমণ শুরু হতে থাকে। অশোকের মৃত্যুর পরে মৌর্য সাম্রাজ্যের পতনের সময় কি হয়? উত্তর পশ্চিম ভারতের মধ্যে একের পর এক বৈদেশিক শত্রুরা আক্রমণ করতে থাকে, গ্রিক, শক, পল্লব, কুষাণ ইত্যাদি। তো রাজনৈতিক স্থিতাবস্থা বিঘ্নিত করে এইসব বিদেশি আক্রমণকারীদের মধ্যে একমাত্র কনিষ্কের নেতৃত্বে কুষাণরা ভারতে একটি সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হন। কুষাণরা এত কিছুর মধ্য দিয়েও কুষাণরা ভারতের মধ্যে একটা সাম্রাজ্য আবার গড়ে তুলেছিলেন। তারপর হচ্ছে আপাতত মগধের গৌরবের দিন অস্তমিত হয় এবং এখানে প্রথমে শুঙ্গ উপরে কাম্ব বংশ একটি সংকীর্ণ অঞ্চলের মধ্যে মগধের অস্তিত্ব বজায় রাখে। শুঙ্গ ও কাম্ব, এটা হচ্ছে কার পরে?
মগধের গৌরবের দিন অস্তমিত, অশোকের পরে আবার মগধের পতনের সুযোগে কয়েকটি আঞ্চলিক শক্তির উদ্ভব ঘটে। এর মধ্যে ছিল কি? কলিঙ্গ, কলিঙ্গ রাজা খারবেল ও সাতবাহনের নাম বিশেষ উল্লেখযোগ্য। সাতবাহন। এবার এটারই ইংরেজি ভার্সনের যে নোটটা, এটা এবার এমসিকিউ করতে লাগবো। আচ্ছা, বৈশালী বর্তমানে কোথায় অবস্থিত? আচ্ছা, আমি শীটগুলি শীত শীত এখানে আছে বৈশালী বর্তমানে কোথায় অবস্থিত? ভাগলপুর, বিহার বা দিল্লি, রাজস্থান, মুজফ্ফরপুর। বৈশালী হচ্ছে বর্তমান ভাগলপুর, বিহার। Where is বৈশালী কারেন্টলি লোকেটেড? ঠিক আছে, ভাগলপুর, বিহার। তো কয়টি জাতি গোষ্ঠী সমবায়ে বৃজ্জি রাজ্য গঠিত ছিল? বৃজ্জি রাজ্যটা কয়টা জাতিগোষ্ঠীর সমবায়ে গঠিত ছিল? কয়টি জাতিগোষ্ঠীর সমবায়ে বৃজ্জি রাজ্য গঠিত ছিল? 4টি না 14টি নাকি 15টি নাকি 16টি? হাউ মেনি ethnic groups formed the ভাজ্জি বা বৃজ্জি স্টেট?
মৌসুমী কি? কয়টিটার আনসার কি জানা আছে না? সলিউশনের পরে মেনশন করে দিতাম সব। আমি কেন করবো? কয়টা? হাউ মেনি এথনিক গ্রুপস ফর্ম দ্য ভাজ্জি? এটা হচ্ছে 8টি। তারপর মল্ল রাজা কয়টি অংশে বিভক্ত ছিল? ইনটু হাউ মেনি পার্টস ওয়াজ দ্য মল্ল রাজা ডিভাইডেড? কি কি? করো না আগে, সলিউশন করো। একটা হচ্ছে পাবা, আর একটা হচ্ছে কুশীনগর। তো নিজে নিজে করো। মল্ল রাজা কয়টি অংশে বিভক্ত ছিল? এটা হবে 2টি অংশে। কে কে ছিল? কুশীনগর ও পাবা। মল্ল রাজার 2টি অংশের রাজধানী কোথায় কোথায় ছিল? একদম ইজি না? মল্ল রাজার 2টি অংশের রাজধানী কোথায় কোথায় ছিল? হোয়াট ওয়ার দ্য ক্যাপিটালস অফ দ্য 2 পার্টস অফ মল্ল রাজা? তো এটা কি হবে? কুশীনগর ও পাবা। বর্তমান বুন্দেলখণ্ড এর পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে কোন রাজ্য গঠিত হয়? করো। কনফার্ম? বর্তমান বুন্দেলখণ্ড ও এর পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে কোন রাজ্য গঠিত হয়? Which state was formed into present-day Bundelkhand and its surrounding regions? কমপ্লিট করো নিজে নিজে। পুরোটা করো আগে।
প্রচন্ড গরম। ये কি করব? हेलो। हाँ, वो जो साइनोप्सिस था उसका क्या खबर है? ठीक है यार, मैंने जो असाइनमेंट के बारे में कहा वो अनदर स्टूडेंट के लिए, एक का है एजुकेशन सब्जेक्ट। ओके ठीक है। तो काज चल रहे हैं क्या? साइनोप्सिस का टास्क कंप्लीट हुआ है क्या? ठीक है, ठीक है, इसके बाद और एक साइनोप्सिस दूंगी। ओके ओके। दिल्ली, दिल्ली टीका पढ़ाई कंप्लीट।
সবার কমপ্লিট হলে আমি প্রথম থেকে আবার একটার, কারণ এটা তো ক্লাসটা রেকর্ডেড, তাহলে স্যার এটার এই জায়গাটা স্কিপ করে আবার প্রথম থেকে এতটুকু জায়গায় এক জায়গায় ধরে নিব আর কি। কমপ্লিট নেই, একটু অসুবিধা নেই। তুমি তো পড়ানোর জন্য দেবে নোটসটা দিয়ে পাবো এটা নোটসটা করে নিয়েছে dia kan tidak bisa. Untuk menjadi koreksi lagi jadi dia kan sudah tahu. না না অপশন আছে এটা আগে করে নিয়েছে নোটসটা কি দেওয়া পাবো মগজ, হ্যাঁ পাইতাম আগে। মানে এই বইটা Bisa loh. মেইলে যে প্রচন্ড কাজ চলতেছে, তো এই যে এক্সামের, তারপর জেআরবিটি আবার এক্সাম, প্রত্যেকটার নোটস মেকিং করা সবকিছু মিলে তো প্রত্যেকের মনেও থাকে না, তো আবার কুইয়া দিই মনে স্যারকে হয়ে যাবে। কমপ্লিট, তাহলে শুরু করি, আবার প্রথম থেকে শুরু করি, ঠিক আছে? কারণ তাহলে ওই জায়গার থেকে আবার ভিডিওটা নেওয়া যাইবে। তো বৈশালী বর্তমানে কোথায় অবস্থিত? বৈশালী হচ্ছে বর্তমানে ভাগলপুর, বিহার। কোশ্চেন নম্বর 2, কয়টি জাতিগোষ্ঠী সমবায়ে বৃজ্জি রাজ্য গঠিত ছিল? কয়টা জাতিগোষ্ঠী ছিল? 8টা জাতিগোষ্ঠী ছিল, টোটাল 8টা জাতিগোষ্ঠী ছিল বৃজ্জি রাজ্য। তারপর হাউ মেনি, এটা গেল, হাউ মেনি এথনিক গ্রুপস ফর্মড দ্য ভাজ্জিদ, এটা হবে 8। মল্ল রাজা কয়টি অংশে বিভক্ত ছিল? মল্ল হচ্ছে 2টি। মল্ল রাজার 2টি অংশের রাজধানী কোথায় কোথায় ছিল? কোথায় কোথায় ছিল? কুশীনগর ও পাবা, অপশন নাম্বার এ। What were the capitals of the 2 parts of মাল্লা রাজা? এটা হবে কুশীনগর এন্ড পাবা। তো বর্তমান বুন্দেলখন্ড এর পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে যে রাজ্যটা গঠিত, সৌরভের আনসারটাই সঠিক, চেদি। Which state was formed with present day বুন্দেলখন্ড? এটা হবে চেদি। হয়েছে নেই তোমারটা? চেদি রাজ্যের রাজধানীর নাম কি ছিল? শক্তিমতী বা স্বস্তিবতী, উত্তরপ্রদেশের আধুনিক বান্দা এটা শক্তিমতী। তারপর হচ্ছে বৎস বা বংশরাজের রাজধানীর নাম কি ছিল? শক্তিমতী নাকি কৌশাম্বী নাকি ইন্দ্রপ্রস্থ নাকি অহিচ্ছত্র বা ছত্রবতী? বৎস বা বংশ, এটা ছিল কৌশাম্বী, বর্তমানে কৌশম। কুরু রাজ্যের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য বাস্তা কিংডম? এটা হবে কি কৌশাম্বী। উদয়ন কোথাকার রাজা ছিলেন? উদয়ন কোথাকার রাজা ছিলেন? বৎস রাজ্যের রাজা ছিলেন না অঙ্গ রাজ্যের নাকি পাঞ্চাল রাজ্যের নাকি মৎস্য রাজ্যের? উদয়ন, উদয়ন হচ্ছে বৎস রাজ্যের রাজা ছিলেন উদয়ন। এই যে উদয়ন বা উদয়ভদ্র। হুইচ কিংডম ওয়াজ উদয়না দ্য রুলার অফ? এটা হবে বাদশা কিংডম। কুরুর রাজধানীর নাম কি ছিল? ইন্দ্রপ্রস্থ। কুরুর রাজধানীর নাম ছিল ইন্দ্রপ্রস্থ। What was the capital of the Kuru kingdom? এটা হবে ইন্দ্রপ্রস্থ। নেক্সট কোশ্চেন নাম্বার 10,
কোন নদী পাঞ্চাল রাজ্যকে উত্তর পাঞ্চাল ও দক্ষিণ পাঞ্চাল এই দুটি ভাগে ভাগ করেছেন? গঙ্গা নদী, বিরাট নদী, যমুনা নদী নাকি গোমতী নদী? গোমতী নদী তো বাদ, প্রথমে বাদ। তো এটা হবে গঙ্গা নদী, গঙ্গা নদী, গঙ্গা নদী। Which river divided the Panchala kingdom into North Panchala and South Panchala? এটা হবে গঙ্গাস রিভার। পাঞ্চাল রাজ্যের উত্তর পাঞ্চালের রাজধানী কোথায় ছিল? অপশন এ সুক্তমূর্তি, বিতে হচ্ছে কৌশাম্বী, সিতে ইন্দ্রপ্রস্থ, জিতে হচ্ছে অহিচ্ছত্র বা ছত্রবতী। তো এটার আনসার হবে অহিচ্ছত্র বা ছত্রবতী। এটা হবে পাঞ্চাল রাজ্যের উত্তর পাঞ্চালের রাজধানী হচ্ছে এটা। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ নর্থ পাঞ্চালা? এটা হবে অহিচ্ছত্র বা ছাত্রাবতী। পাঞ্চাল রাজ্যের দক্ষিণ পাঞ্চালের রাজধানী কোথায় ছিল? অপশন এতে কাম্পিল্য, সিতে হচ্ছে ইন্দ্রপ্রস্থ, বিতে বিরাটনগর, জিতে অহিচ্ছত্র বা ছত্রবতী। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ সাউথ পাঞ্চাল? এটা হচ্ছে কাম্পিল্য নগরী, কাম্পিল্য নগরী। মৎস্য রাজ্যের রাজধানী কোথায় ছিল? মৎস্য রাজ্যের রাজধানী ছিল, এখানে অপশন আছে কাম্পিল্য, বিরাটনগর, ইন্দ্রপ্রস্থ, অহিচ্ছত্র বা ছত্রবতী। তো মৎস্য রাজ্যের রাজধানী ছিল বিরাটনগর, বিরাটনগর ছিল মৎস্য রাজ্যের রাজধানী, বিরাটনগর বা বৈরাট। কার কত স্কোর এটার পরে? হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য মৎস্য কিংডম? এটা বিরাটনগর। 14 জয়পুর রাজ্য নিয়ে কোন রাজ্য গঠিত হয়েছিল? মৎস্য রাজ্য নাকি অঙ্গরাজ্যের নাকি পাঞ্চাল রাজ্যের নাকি মৎস্য রাজ্যের? জয়পুর রাজ্য নিয়ে হচ্ছে মৎস্য রাজ্যের। হুইচ কিংডম ইনক্লুডেড প্রেজেন্ট ডে জয়পুর? এটা হচ্ছে মৎস্য। মহাভারতে কোন রাজ্যের সমৃদ্ধির কথা উল্লেখ আছে? মৎস্য, পাঞ্চাল, অঙ্গ রাজ্যের। মহাভারতের কথা বলছে, কিন্তু মহাভারতে কোন রাজ্যের? মহাভারতের মধ্যে পাঞ্চাল রাজ্যেরও না, মহাভারতের মধ্যে কিন্তু মৎস্য রাজ্যের উল্লেখ আছে। পাঞ্চাল রাজ্যের উল্লেখ তো আছে, যেহেতু দ্রৌপদী ছিলেন পাঞ্চাল রাজকন্যা না, তো আর পাঞ্চাল রাজ্যে তো উল্লেখ আছে, কিন্তু তার মধ্যে একটা আছে মৎস্য রাজ্যের, ওই বিরাটনগর যে, কারণ ওই কৌরবরা না পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে গেছেন তখন কিন্তু ওই মৎস্য রাজ্যের মধ্যে ছিলেন ওরা। Which kingdom's prosperity is mentioned in the Mahabharata? এটা হবে মৎস্য কিংডম, মৎস্য কিংডম। 16 সুরসেনের রাজধানী কোথায় ছিল? মথুরা, উজ্জয়িনী, রাজপুর, পোটান বা পোটানি? সুরসেনের রাজধানী না, পোটান না। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য সুরসেনা কিংডম? মথুরা, উজ্জয়িনী, রাজপুর, পোটান? এটা হবে মথুরা। তারপরের কোশ্চেন, সুরসেনে কোন বংশীয় রাজারা রাজত্ব করতেন? যদু বংশীয়রা, সেন বংশীয়রা, গুপ্ত বংশীয়রা, মৌর্য বংশীয়রা? তো সুরসেনে রাজত্ব করতেন শ্রীকৃষ্ণের বংশধররা, যদু বংশীয়। হ্যাঁ, যদু বংশীয়রা। হুইচ ডাইনেস্টি রুলড ওভার সুরসেনা? ইয়াদু ডাইনেস্টি। দাক্ষিণাত্যে গোদাবরী নদীর তীরে কোন রাজ্য অবস্থিত? ব্রিজি বা ব্রিজিয় মল্ল, অসমক, পাঞ্চাল, আর এটা হচ্ছে সুরসেন। তো কোন রাজ্য? অসমক। অসমকের রাজধানী কোথায় ছিল? মথুরা, উজ্জয়িনী, রাজপুর, পোটান বা পোটানি? এটা হচ্ছে পোটান বা পোটানি, মানে দ্বিধা সৃষ্টি করে না প্রত্যেকটা অপশন, একটা আরেকটার মধ্যে। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ অসমক? এটা হচ্ছে পোটান বা পোটালি। অসমক রাজ্য কোন রাজ্যের অধীনতা স্বীকার করে? কাশ্মীর, বিহার, চেদি নাকি অঙ্গ? কোন রাজ্যের অধীনতা স্বীকার করে? তো এটা হবে কাশীর অধীনতা স্বীকার করেছিল অসমক রাজ্যের, ওরা কাশীর অধীনতা স্বীকার করেছিল। অসমকা কিংডম acknowledged the suzerainty of which kingdom? এটা হচ্ছে কাশী। বায়ু পুরাণে অসমকের রাজাদের কোন বংশীয় বলে অভিহিত করা হয়? ইক্ষ্বাকু বংশ, সেন বংশ, গুপ্ত বংশ, মৌর্য বংশ? তো এরা হচ্ছে ইক্ষ্বাকু বংশীয়, ইক্ষ্বাকু বংশীয় বলে না, ইক্ষ্বাকু বংশীয়।
অবন্তী কোথায় অবস্থিত ছিল? মধ্য ভারতে, পূর্ব ভারতে, দক্ষিণ ভারতে না পশ্চিম ভারতে? অবন্তী কোথায় অবস্থিত ছিল? হোয়ার ওয়াজ অবন্তী লোকেটেড? সেন্ট্রাল, ইস্টার্ন, সাউথার্ন, ওয়েস্টার্ন? এটা হবে কি মধ্য, মধ্য, সেন্ট্রাল ইন্ডিয়া। হ্যাঁ, সরি। বিন্ধ্য পর্বত দিয়ে কোন রাজ্যটি দুটি অংশে বিভক্ত ছিল? বিন্ধ্য পর্বত দিয়ে কাশ্মীর, অবন্তী, চেদি, অঙ্গ। কোন রাজ্যটা বিন্ধ্য পর্বত দিয়ে দুই অংশে ভাগ ছিল? হুইচ কিংডম ওয়াজ ডিভাইডেড ইনটু টু পার্টস বাই দ্য বিন্ধ্যা মাউন্টেন রেঞ্জ? এটা হবে অবন্তী। অবন্তীর উত্তরাংশের রাজধানী কোথায় ছিল? মথুরা, উজ্জয়িনী, রাজপুর, কোটান বা তো অর্থাংশে অবন্তীর উত্তরাংশের রাজধানী ছিল উজ্জয়িনী। আর পরে তো নেক্সট কোশ্চেন আছে, ভেরি গুড। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ নর্থ অবন্তী? এটা হবে উজ্জয়িনী। তো অবন্তীর দক্ষিণাংশের রাজধানী কোথায় ছিল? মথুরা, উজ্জয়িনী, রাজপুর, আরেকটা হচ্ছে মহিষ্মতি। এটা ছিল অবন্তীর দক্ষিণাংশের রাজধানী ছিল মহিষ্মতি। প্রদ্যুৎ কোন রাজ্যের রাজা ছিলেন? অবন্তীর, কাশীর, চেদির বা অশোকের? প্রদ্যুৎ ছিলেন অবন্তীর রাজা ছিলেন প্রদ্যুৎ। হুইচ কিংডম ওয়াজ রুলড বাই কিং প্রদ্যোতা? এটা হচ্ছে অবন্তী। কোন অবন্তী রাজ গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? বিম্বিসার নাকি প্রদ্যুৎ মহাসেন নাকি উদয়ন বা উপরের কি হইল? এটা হবে প্রদ্যুৎ মহাসেন। এটা ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক, কাছাকাছি। হুইচ অবন্তী কিং ওয়াজ এ কন্টেম্পোরারি অফ গৌতম বুদ্ধ? এটা হবে প্রদ্যোত মহাসেনা। পুরাণে অবন্তী রাজাদের কোন বংশীয় বলে অভিহিত করা হয়েছে? ইক্ষ্বাকু, সেন, গুপ্ত, যদুবংশীয়। তো পুরাণের মধ্যে ওদেরকে যদুবংশীয়, পুরাণের মধ্যে ওদেরকে যদুবংশীয় বলে অভিহিত করা হয়েছে। According to the Puranas, Avanti kings belong to which dynasty? এটা হবে ইয়াদু ডায়নেস্টি। তক্ষশিলা ও কাশ্মীর উপত্যকা নিয়ে কোন রাজ্য গঠিত? গান্ধার, চেদি, অঙ্গ, অশোক। তক্ষশিলা ও কাশ্মীর উপত্যকা নিয়ে হচ্ছে গান্ধার। গান্ধার হচ্ছে কারেক্ট আনসার। Which kingdom was formed by Takshashila and the Kashmir Valley? এটা হচ্ছে কি গান্ধার। তক্ষশিলা বর্তমানে কোথায় অবস্থিত? রাওয়ালপিন্ডি, রাজস্থান, বিহার, কাশ্মীর। হোয়ার ইজ তক্ষশিলা কারেন্টলি লোকেটেড? এটা হবে রাওয়ালপিন্ডি। আর বলছে গান্ধার রাজ্যের রাজধানী কোথায় ছিল? মথুরা, উজ্জয়িনী, রাজপুর, আরেকটা হচ্ছে তক্ষশিলা। তো গান্ধার রাজ্যের রাজধানী ছিল তক্ষশিলা। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ গান্ধার? এটা হবে তক্ষশিলা। আর নেক্সট এন্ড লাস্ট আরেকটা কোশ্চেনই আছে। 32 পারস্য সম্রাট দারায়ুষের বেহিস্তান লিপিতে কোন রাজ্যের উল্লেখ আছে? গান্ধার, চেদি, অঙ্গ নাকি অশোক? এটা হচ্ছে কোন রাজ্যের উল্লেখ আছে? গান্ধার রাজ্যের উল্লেখ আছে। Which kingdom is mentioned in the Behistun inscription of Persian Emperor Darius? এটা হচ্ছে গান্ধারা। এই ছিল আজকের হিস্ট্রির মহাজনপদের থেকে মগধের উত্থান আর অশোকের কিছুটা পার্ট কি আজকের আলোচনার এমসিকিউ প্র্যাকটিসেস। তো আবারও পরবর্তী ক্লাসে নতুন কোনো ইতিহাসের টপিক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।